হ্যাঁ, এবার সবাই দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে আবার শুরু করছি। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা পড়বো হলো কোষ বিভাজন। এটা হলো দ্বিতীয় চ্যাপ্টার। আমরা এখানে বলতেছি কোষ বিভাজন জিনিসটা কি। মাতৃকোষ থেকে অপত্য কোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। এখানে হলো মাতৃকোষ মানে যে কোষটি বিভাজিত হবে তাকে বলবো আমরা মাতৃকোষ। আর মাতৃকোষ যখন বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করবে তাকে আমরা বলবো অপত্য কোষ। তো বিজ্ঞানী বোভেরি 1879 সালে এবং ফ্লেমিং 1880 সালে দেহ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। বিজ্ঞানী ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম মাইটোসিস শব্দটি প্রবর্তন করেন। স্ট্রাসবার্গার মায়োসিস কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন 1888 সালে এবং বলেন জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। আমরা এবার যাব কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে। সকল প্রকার কোষ পূর্বসূরি কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। প্রতিটি জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। বিষিক্ত ডিম্বাণু বা জাইগোট বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি করে। জীবদেহের বৃদ্ধি ও পরিস্ফুটনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জীবদেহে ক্ষতস্থান নিরাময়ের জন্য কোষ বিভাজন প্রয়োজন। জীবের বংশবিস্তারে বিশেষ করে বিভাজন প্রয়োজন। কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ অপত্য কোষ সৃষ্টি হয় যা জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সাহায্য করে। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে কোনো অঙ্গের বা খণ্ডাংশ থেকে সমগ্র দেহের পুনরুৎপাদন ঘটে। কোষ বিভাজনের সময় বংশগতির বস্তু ডিএনএ প্রতিলিপি গঠিত হয়। অর্থাৎ একটা কোষে যতগুলো ডিএনএ থাকবে তারা নিজেরা রেপ্লিকেশন করে বা প্রতিলিপি গঠন করে ঠিক ততটাই ডিএনএ তৈরি করে ফেলবে। এটাকে বলা হচ্ছে ডিএনএ প্রতিলিপি। ডিএনএ প্রতিলিপি গঠনের সময় কোনো ত্রুটির কারণে পরিব্যক্তির উদ্ভব হয়। তাহলে এগুলো ছিল কোষ বিভাজনের গুরুত্ব। কেন কোষ বিভাজন করা হয় তার পিছনে প্রয়োজনীয়তা হলো বা গুরুত্বগুলো হলো এগুলো। আমরা এবার যাব কোষ বিভাজনের প্রকারভেদ। জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মায়োসিস। তো আমরা প্রথমেই যাব হলো অ্যামাইটোসিস। কোষ বিভাজনটা কিভাবে হয়? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের অবলুপ্তি না ঘটিয়ে এবং ক্রোমোজোম ও স্পিন্ডল যন্ত্র গঠন না করে যে প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। কাদের দেহে এটা ঘটবে? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। অর্থাৎ সকল আদিকোষ বলতে এখানে ব্যাকটেরিয়া, সকল আদিকোষ এবং মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণ আবরণীতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে। আমরা এবার প্রসেসে যাই কিভাবে এই প্রক্রিয়াটা শুরু হয়। তাহলে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? স্লাইডের ছবি সবাই দেখতে পাচ্ছ? না স্যার, আমার এখানে এখন আসে না। হ্যাঁ স্যার, এখন দেখা যাইতেছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, উপরে একটা মাতৃকোষ দেওয়া আছে। মাতৃকোষের বাইরের লেয়ারটা হলো তোমার কোষ আবরণী, আর ভিতরে হলো নিউক্লিয়াস, আর বাইরে সাদা এগুলো হলো সাইটোপ্লাজম। তাহলে মাতৃকোষের প্রথমে কে লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হবে? প্রথমে নিউক্লিয়াস। আমরা এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস লম্বালম্বি ভাবে দ্বিখণ্ডিত হচ্ছে এবং এক সময় যখন নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়ে যাবে তখন চারপাশের যে কোষ আবরণী এটা কেন্দ্রের দিকে মানে দুই নিউক্লিয়াসের মাঝখানে প্রবর্ধিত হবে বা প্রসারিত হবে। এক সময় এই নিউক্লিয়াসের মাঝ বরাবর দিয়ে দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে। আমরা এবার প্রসেসটা বলি। তাই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুই অংশে ভাগ হয়। এই ক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়, ডাম্বেলের আকৃতি ধারণ করে, মাঝের অংশটি সংকুচিত হয়ে দুটি খণ্ডে বিভক্ত হয়, দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। নিউক্লিয়াস বিভাজনের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমের মাঝখান বরাবর খাঁজ সৃষ্টি হয় এবং এই খাঁজ কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে সাইটোপ্লাজমকে দুই ভাগে বিভক্ত করে এবং দুটি অপত্য কোষের সৃষ্টি করে।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে খাঁজ, হ্যাঁ, এর কোষ যে আবরণী সেই প্রাচীর সেটাই খাঁজ তৈরি করেছে এবং এটা ক্রমান্বয়ে সাইটোপ্লাজমের ভিতরের দিকে অগ্রসর হয় এবং একসময় দুই নিউক্লিয়াসের মাঝখান বরাবর, হ্যাঁ, ছেদ করে, যার ফলে দুটো অপত্য কোষ তৈরি হয়ে যায়। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা খুবই একটা সাধারণ কোষ বিভাজন। হুম, সবাই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা বুঝতে পেরেছো? সবাই কি অ্যামাইটোসিস কোষ বিভাজন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। চিত্রটা একটু আরেকবার দেখাই দিলে ভালো হতো। এই যে দেখালাম চিত্র, এই যে এখানে আমরা বললাম যে এটা হলো নিউক্লিয়াস, তার চারপাশে হলো আবরণী রয়েছে, কোষ আবরণী বা কোষ প্রাচীর। তাহলে আমরা এখানে বলতেছি কি নিউক্লিয়াস প্রথমে কি হবে, লম্বা হবে। হ্যাঁ, লম্বা হয়ে একসময় এই দুই নিউক্লিয়াস দুইটা খণ্ডে পরিণত হবে। এরকম দুইটা নিউক্লিয়াস আগে যখন খণ্ডে পরিণত হয়ে গেল, তখন যে বাইরের যে কোষ প্রাচীরটা আছে বা আবরণীটা আছে সেটা একটা খাঁজ তৈরি করবে এবং এই খাঁজটা ক্রমান্বয়ে সাইটোপ্লাজমের ভেতরের দিকে অগ্রসর হতে থাকবে এবং একসময় দুই নিউক্লিয়াসের মাঝখান বরাবর এই খাঁজটা মিলিত হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে। অ্যামাটোসিসের তাৎপর্য, এই ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশবিস্তার ঘটে। এই ধরনের কোষ বিভাজনের মাধ্যমে নিম্ন শ্রেণীর জীবদেহে বংশবিস্তার ঘটে। কারণ আমরা জানি ইস্ট, তারপর হলো অ্যামিবা, তারপরে আমরা যেটা পড়েছিলাম ব্যাকটেরিয়া, এগুলো সবই নিম্ন শ্রেণীর জীব। কোষ বিভাজনের জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। কোষ বিভাজন স্বল্প সময়ে সম্পন্ন হয়। নিউক্লিয়াস বিভাজনের জন্য বিভিন্ন দশা বা ধাপ অতিক্রম করতে হয় না। যেমন আমরা মাইটোসিস যখন পড়বো তখন দেখবো আমরা কয়েকটা পর্যায় বা ধাপ অতিক্রম করব, এখানে সেরকম বড় বড় ধাপ নাই। আমরা এবার চলে যাব মাইটোসিস। আমরা অ্যামাটোসিস শেষ, এবার আসবো মাইটোসিস। মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিস কেবল জীবের দেহ কোষে সংঘটিত হয়। সেই দেহ কোষটা হ্যাপ্লয়েডও হতে পারে, আবার ডিপ্লয়েডও হতে পারে। ঠিক আছে? তাহলে মাইটোসিস কেবল জীবদেহের দেহ কোষে সংঘটিত হয়। কারণ কিছু কিছু জীব আছে যাদের দেহের কোষগুলো হলো হ্যাপ্লয়েড প্রকৃতি, ম্যাক্সিমামই দেহ কোষ হলো ডিপ্লয়েড। যেমন আমাদের দেহ কোষটা হলো ডিপ্লয়েড মানুষের। আবার দেখা যাবে কিছু শৈবাল আছে, তাদের দেহ কোষটা হবে হ্যাপ্লয়েড। মাইটোসিসে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়। অপত্য কোষ বা নবজাত কোষ ও মাতৃকোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ যে নতুন কোষ তৈরি হবে এবং যে মাতৃকোষটা থাকবে তাদের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকবে। মাইটোসিসে ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করে। যেহেতু ক্রোমোজোমের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না, কাজেই অপত্য কোষগুলো মাতৃকোষের সমগুণ সম্পন্ন হয়। অপত্য কোষ বৃদ্ধিতে মাতৃকোষ সমান আয়তনের হয়। একটি মাতৃকোষ থেকে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড কোষে মাইটোসিস ঘটতে পারে। কোষ ভেদে মাইটোসিসের দশাগুলোর স্থিতিকাল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাহলে এই ছিল মাইটোসিসের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কারো কোথাও গ্যাপ আছে যে কোনো বৈশিষ্ট্য বুঝতে পারো নাই? স্থিতিকাল কি? দশার স্থিতিকাল কি? ও, কোষ ভেদে মাইটোসিসের দশাগুলোর স্থিতিকাল ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন মানুষের কোষের মাইটোসিস একরকম, আবার দেখা গেল যে মশা বা মুরগির বা গরুর মাইটোসিসের সময়কাল এক এক রকম। ঠিক আছে? তার ইন্টারফেস একরকম সময় নেবে, আবার দেখা গেলো যে বিভাজন দশা আরেক রকম সময় নেবে। মানে একই সময় নেয় না। যে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদের মধ্যে যে মাইটোসিস গুলো ঘটে, এক এক উদ্ভিদ বা এক এক প্রাণীর ক্ষেত্রে এই দশাগুলোর সময়কালটা ভিন্ন ভিন্ন, এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? মনে করো, ধরে নাও যে হ্যাঁ স্যার, বুঝছি। মনে করো মানুষের মনে করো 1 ঘন্টা লাগলো, হ্যাঁ, আবার দেখা গেলো যে একটা মশার বা একটা মুরগির হয়তো 20 মিনিট লাগলো, এরকম। স্যার বুঝছি। আচ্ছা, এবার আমরা যাব হলো কোষ চক্র। তো কোষ চক্র এই জিনিসটা বুঝবো আমরা এখন। কোষ চক্র কাকে বলে? একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে।
তাহলে কি কি হবে কোষ চক্রের বৈশিষ্ট্যগুলো? একটি কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল 1953 সালে এই কোষ চক্রের প্রস্তাব করেছেন। যে কোষগুলো বিভাজিত হয় না, আদৌ আর বিভাজিত হবে না, যেমন পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, যেটাকে আমরা বলি লোহিত রক্তকণিকা, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ। ঠিক আছে, তাহলে এই কোষগুলোতে কোষ চক্র হয় না, মানে এই কোষগুলো আর বিভাজিত হয় না, এই জন্য কোষ চক্র হয় না। কোষ চক্রকে দুইটি ধাপে ভাগ করা হয়। একটা ধাপের নাম ইন্টারফেজ, আরেকটা ধাপের নাম মাইটোসিস ফেজ। তো আমরা এই ছবিটা একটু দেখি কোষ চক্রে। আমরা এখানে দুইটা ভাগে ভাগ করেছি, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ের সময়কাল বেশি, প্রায় 90 থেকে 95%। আর এটা হলো বিভাজন পর্যায়, এর সময়কাল হলো 5 থেকে 10%। ধরে নাও একটা কোষ মাইটোসিসের জন্য যখন কোষ চক্র সম্পন্ন করবে, তখন কি হবে যে সে কোষটা বিভাজিত হতে সময় নেয় মনে করো 20 মিনিট। তাহলে এর মধ্যে ইন্টারফেজই হবে 18-19 মিনিট, আর মাইটোসিস যে বিভাজন পর্যায় সেটা হবে 1 থেকে 2 মিনিট। বুঝছো? তাহলে ইন্টারফেজের সময়কালটা হলো বেশি। আমি একটা উদাহরণ হিসেবে বললাম। এখন ইন্টারফেজ পর্যায়কে আমরা কয়টা ভাগে ভাগ করব? 3টা দশায় ভাগ করব, G1 দশা, S দশা, G2 দশা। G1 সময় লাগবে 30 থেকে 40%, S দশায় সময় লাগবে 30 থেকে 50%, এবং G2 দশায় সময় লাগবে 10 থেকে 20%। এখানে হলো সবচেয়ে বেশি সময় লাগছে কোথায়? এস দশায়। এস দশায় সবচেয়ে বেশি সময় লাগছে। তাহলে ইন্টারফেজের কোন দশায় সবচেয়ে বেশি সময় নেয়? সেটা হলো এস দশা। এখন G1, G2, এস, এই জিনিসগুলো কি আমরা এখন বুঝবো। তাহলে প্রথমে আমরা আসবো ইন্টারফেজ। ইন্টারফেজ পর্যায়টা বা ধাপটা কাকে বলে? দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী যে সময়ে কোষ বিভাজিত হয় না কিন্তু বিভাজনের জন্য প্রস্তুতি নেয় তাকে ইন্টারফেজ বলে, অর্থাৎ কোষ বিভাজনের বিশ্রাম দশা বলা যায়। তাহলে দুটি কোষ একটি বিভাজনের মাঝখানে যে বিশ্রাম দশা বা যে সময় কোষ বিভাজিত হয় না কিন্তু কোষটি বিভাজন হওয়ার জন্য কি নাই প্রস্তুত হয়, তাকে ইন্টারফেজ বলবো। বৈশিষ্ট্য: ইন্টারফেজ দশায় কোষের আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে, কোষের আয়তনে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটে। এই দশায় কোষের বিপাকীয় ক্রিয়াবলী দ্রুত গতিতে সংঘটিত হয়। এ সময় মাতৃকোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। তাহলে বৈশিষ্ট্যগুলো কি? প্রথমে কোষের আকার বৃদ্ধি পাবে, তারপরে কোষের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসকে অনেক কাজ করতে হয়, অনেক বিপাকীয় কাজ করতে হয়। এই জন্য মাতৃকোষের এই নিউক্লিয়াসকে তখন আমরা বলবো বিপাকীয় নিউক্লিয়াস। বিপাক মানে জিনিসটা কি বুঝো? বিপাক বিপাক মানে হলো আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এই কোষের মধ্যে অনবরত কিছু তৈরি হচ্ছে, কিছু ভেঙে যাচ্ছে, তাহলে ভাঙা গড়ার কাজ। এই ভাঙা গড়ার কাজকেই আমরা বলি বিপাকীয় কাজ। তাহলে যে কোষটা বিভাজিত হবে বা যে মাতৃকোষটা বিভাজিত হবে সে মাতৃকোষের নিউক্লিয়াসকে আমরা বলবো বিপাকীয় নিউক্লিয়াস। ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম আরএনএ সংশ্লেষিত হয়। সংশ্লেষিত হয় মানে সংশ্লেষিত মানে হলো তৈরি করা। তাহলে ডিএনএ সংশ্লেষণ মানে ডিএনএ তৈরি করার জন্য, ডিএনএ সংশ্লেষণ মানে ডিএনএ বৃদ্ধি বা ডিএনএ তৈরি করার জন্য যে এনজাইম গুলো দরকার, আরএনএ গুলো দরকার, সেগুলো এখানে তৈরি হবে। নিউক্লিয় আবরণী অক্ষত অবস্থায় থাকে। নিউক্লিওলাস স্পষ্ট রাইবোজোমাল বস্তুর সংশ্লেষণ ঘটে। ক্রোমোজোম ডিএনএর দ্বিত্বকরণ ঘটে। হ্যাঁ, ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ গুলো থাকবে সেই ডিএনএ গুলো ডবল হয়ে যাবে। পরবর্তী বিভাজন দশার জন্য কোষে প্রয়োজনীয় শক্তি মজুদ থাকে। প্রাণী কোষে সেন্ট্রোজোমের বিভাজন ঘটে এবং জোড়া সেন্ট্রিওল গঠিত হয়। টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দান করে। এখানে গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার আছে যে গ্রোথ ফ্যাক্টরটা কি। হ্যাঁ, আমাদের দেহে অনেক সময় কোনো জায়গায় কেটে যায়, এই কেটে যাওয়া স্থানটাকে আমরা কি বলি? ক্ষতস্থান বলি, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ক্ষতস্থানে একটা রক্তকণিকা কাজ করে, সেই রক্তকণিকার নাম কি? অনুচক্রিকা। অনুচক্রিকা, গুড। তাহলে এই যে ক্ষতস্থান যখন আমাদের যে দেহের কোথাও কেটে যায় সেই ক্ষতস্থানে তখন কি হয়?
আমরা দেখি কয়েকদিনের মধ্যে সেখানে ক্ষতপূরণটা হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে হয়? কারণ অনুচক্রিয়ার সঙ্গে সঙ্গে কি করে, পার্শ্ববর্তী যে জায়গায় কেটে গেছে তার পার্শ্ববর্তী কোষগুলোকে একটা সিগন্যাল দিয়ে দেয় যে এই জায়গা কেটে গেছে, এই জায়গার ক্ষতপূরণটা করতে হবে। তখন পার্শ্ববর্তী কোষগুলো উদ্দীপিত হয়ে কোষ চক্র শুরু করার নির্দেশ দিয়ে দেয়। তাহলে এই অনুচক্রিকা কি করলো, তোমার বাহ্যিক উদ্দীপনা হিসেবে কাজ করলো যাতে কোষটা বিভাজিত হয়। আবার আমরা আমাদের দেহে যখন কোনো ভাইরাস, যেমন এখন করোনা ভাইরাস বা অন্যান্য ভাইরাস আমাদের শীতকালে বেশি অ্যাটাক করে, এই ভাইরাসগুলো যখন আমাদের দেহে ঢুকে যায়, এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে কোন কণিকা, কেউ বলতে পারবা? শ্বেত রক্তকণিকা। গ্রোথ। শ্বেত অনেক ভালো। রক্তকণিকা। হ্যাঁ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা একটা উপাদান আছে যার নাম হলো লিম্ফোসাইট। এরা অ্যান্টিবডি তৈরি করে। এখন আমাদের দেহে যে পরিমাণ শ্বেত রক্তকণিকা আছে তার তুলনায় ভাইরাস অনেক সময় বেশি আমাদের দেহে ঢুকে যায়। তখন শ্বেত রক্তকণিকা কি করে, যে এতগুলো ভাইরাসের সাথে আমি কিভাবে মোকাবেলা করব? তখন শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জার কিছু কোষকে একটা সিগন্যাল দেয় যে তোমরা আরো শ্বেত রক্তকণিকা তৈরি করো, নাহলে কিন্তু যে ভাইরাসগুলো ঢুকেছে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। তাহলে এইভাবে শ্বেত রক্তকণিকাও কিন্তু কি করলো, এক ধরনের উদ্দীপনা দিল, যার ফলে আরো শ্বেত রক্তকণিকা তৈরি করে ফেলে শরীর। বুঝছো? এখন সেই শ্বেত রক্তকণিকা এখন তারা যদি ভালো ভালো অ্যান্টিবডি তৈরি করে, তাহলে দেখা গেল যে ভাইরাসকে মেরে ফেলতে পারবে। আবার অনেক সময় অনেক অ্যান্টিবডি তৈরি করেছে কিন্তু শক্তিশালী না, যার ফলে দেখা গেলো ভাইরাসকে মেরে ফেলতে পারে না। তখন সর্দি জ্বর এগুলোতে আক্রান্ত হয়ে যায় আমরা। আবার দেখা গেল যে কিছু হরমোন আছে, যেমন উদ্ভিদে তোমার একটা হরমোনের নাম শুনেছো, অক্সিন, ফাইটো হরমোন। তো এই হরমোন উদ্ভিদের মধ্যে যদি মিশ্রিত হয় তখন উদ্ভিদ কি হয়, উদ্দীপিত হয়ে আরো কোষ বিভাজিত করা শুরু করে, যার ফলে উদ্ভিদ বৃদ্ধি লাভ করে। অক্সিন হরমোনের নাম তো শুনেছো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইভাবে এই অনুচক্রিকা বা রক্তকণিকা গুলো এবং হরমোন এরা গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরা বাহ্যিক উদ্দীপনা হিসেবে কোষকে কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। তো এটা হলো একটা ইন্টারফেজের ছবি। এটা হলো নিউক্লিয়ার পর্দা। আমরা ভিতরে দেখতে পাচ্ছি ক্রোমাটিন তন্তু, তারপর নিউক্লিওলাস, তারপর হলো কোষ ঝিল্লি, কোষ প্রাচীর। তো এই যে ক্রোমাটিন তন্তুটা আমরা নিউক্লিয়াস পড়ানোর সময় ভালো করে বুঝিয়েছিলাম। তো ক্রোমাটিন তন্তু আমরা কখন বলবো, যখন ক্রোমোজোম পানি শোষণ করবে বা পানি গ্রহণ করবে, করে লম্বা সুতার মতো জালিকার মতো দেখাবে, তখন তাকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। তাহলে ইন্টারফেজ দশায় নিউক্লিয়াস প্রোটিন। ক্রোমোজোমকে আমরা ক্রোমাটিন তন্তু নাম দিব। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আসে স্থায়িত্ব। ইন্টারফেজ দশার স্থায়িত্বকাল অন্যান্য দশা অপেক্ষা অধিক। ইন্টারফেজ নিম্ন বর্ণিত তিনটি উপপর্যায়ে ঘটে। তিনটি উপপর্যায় কি? প্রথম উপপর্যায় বা দশা হলো G1, একে আমরা গ্যাপ দশা বলতে পারি, GAP গ্যাপ, বা প্রথম বৃদ্ধি দশা। জি মানে গ্রোথও হয়, গ্রোথ। তাহলে প্রথম বৃদ্ধি দশা, 1 মানে প্রথম, আর জি মানে হলো গ্রোথ। এটা ফার্স্ট গ্রোথ স্টেজ। তাহলে এই দশায় কি হয়, এই দশায় কোষ চক্রের সূচনা ঘটে এবং একটি কোষ পরবর্তী বিভাজন পর্যায়ে প্রবেশ করবে কিনা তা নির্ধারণ করা হয়। এই পর্যায়ে সাইক্লিন নামক প্রোটিন তৈরি হয়, যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে যৌগ তৈরি করে এবং ইহা জীবন দশা থেকে কোষকে এস দশায় পৌঁছাতে সাহায্য করে। এখানে একটা পয়েন্ট আমরা পড়লাম যে তাহলে এই দশায় একটা প্রোটিন তৈরি হয়েছে, প্রোটিনটার নাম হলো সাইক্লিন। আর এই সাইক্লিন প্রোটিনটা এই কোষের ভিতরেই একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হলো সিডিকে, পুরো নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে সাইক্লিন প্রোটিন তৈরি হলো জীবন দশায়, আর এই প্রোটিনটা সিডিকে এর সাথে সংযুক্ত হয়, যার ফলে তৈরি করে সাইক্লিন সিডিকে যৌগ। আর এই যৌগটা তৈরি হলে G1 দশা থেকে পরবর্তী যে উপপর্যায় আছে বা দশা আছে সেই দশায় যেতে সাহায্য করবে। যদি সাইক্লিন সিডিকে যৌগ তৈরি না হয় তাহলে কিন্তু ওই কোষটি G1 দশা থেকে এস দশায় পৌঁছাতে পারবে না। ঠিক আছে? তাহলে সিডিকে, সাইক্লিন সিডিকে যৌগ অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। আমরা তো বাহ্যিক উদ্দীপনা কে প্রদান করে জানি, এখন আমরা জানলাম তাহলে কোষটা যে কোষ চক্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করবে সাইক্লিন সিডিকে যৌগ। তাহলে 2 নম্বর পয়েন্টকে আমরা সবাই বুঝেছি।
2 নম্বর পয়েন্টটা সবাই আমরা বুঝেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমি বুঝিনি। আচ্ছা, আমি আবার বলতেছি, তাহলে G1 দশায় একটা প্রোটিন তৈরি হয়, সেই প্রোটিনটার নাম কি? সাইক্লিন। হ্যাঁ, এই G1 দশায় কোষ কি করবে? সাইক্লিন প্রোটিন। হ্যাঁ, G1 দশায় কোষ কি করবে? একটা প্রোটিন তৈরি করবে, প্রোটিনটার নাম হলো সাইক্লিন। আর ওই কোষের মধ্যে আগে থেকে একটা এনজাইম থাকবে, সেই এনজাইমের নাম কি? সিডিকে। সিডিকের পুরো নামটা নিচে দেওয়া আছে। তাহলে যে প্রোটিনটা তৈরি হলো সাইক্লিন প্রোটিন, সেই সাইক্লিন প্রোটিন কোষে বিদ্যমান যে সিডিকে এনজাইম আছে তার সাথে যুক্ত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে বা একটা যৌগ তৈরি করে, সেই যৌগটার নাম সাইক্লিন সিডিকে যৌগ। তো এই যৌগটা কি করে? অভ্যন্তরীণ উদ্দীপনা হিসেবে কাজ করে, যার ফলে G1 দশা, কোষের যে G1 দশা, সেই G1 দশা থেকে কোষ S দশায় যেতে পারে। যদি এই যৌগটা তৈরি না করতে পারতো তাহলে আজীবন G1 দশা নিয়েই সে কোষটাকে বেঁচে থাকতে হতো। এবার কি বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বরে। এই দশায় ডিএনএ সংশ্লেষিত হয় না, মানে ডিএনএ সংশ্লেষণ পরবর্তী স্টেজের নাম। তাহলে ডিএনএ সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় এনজাইম, প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য উপাদান ও আরএনএ অণুর সংশ্লেষণ ঘটে। তাহলে জীবনে কিন্তু ডিএনএ তৈরি হচ্ছে না, কিন্তু ডিএনএ তৈরি হওয়ার জন্য যে উপাদানগুলো প্রয়োজন সে সব উপাদান কিন্তু জীবন তৈরি করে রাখে, জীবন দশায় কোষ তৈরি করে রাখবে। ডিএনএ তৈরি করার জন্য কি দরকার? ডিএনএ তৈরি করার জন্য এনজাইম দরকার, প্রোটিন দরকার, অন্যান্য উপাদান দরকার এবং আরএনএ অণু দরকার। এগুলো সবই কিন্তু জীবন দশা তৈরি করে রাখবে। কোষ চক্রের 30 থেকে 40 ভাগ সময় এখানে ব্যয় হবে। যে কোষটি আর বিভাজিত হয় না তা আমৃত্যু এই জীবন দশায় আবদ্ধ থেকে যায়। এই যে একটু আগে আমি বলেছিলাম, তাহলে কোন যৌগ তৈরি না হওয়ার কারণে সেই কোষটি আজীবন বা আমৃত্যু জীবন দশায় থাকবে? একটু আগে বলেছি, একটা যৌগ তৈরি না হলে দেখা গেল যে ওই কোষটা জীবন নিয়ে বেঁচে থাকবে। সেই যৌগটার নাম কি? একটু আগে পড়াইছি, 2 নম্বরে ছিল। কেউ কি বলতে পারবা যৌগটার নাম? সাইক্লিন। সাইক্লিন। সাইক্লিন সিডিকে। সিডিকে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সাইক্লিন সিডিকে যৌগ। তাহলে সেই যৌগটা যদি তৈরি করতে পারে কোষ, তাহলে কিন্তু G1 দশা থেকে তোমার S দশায় যাবে। আর যদি তৈরি করতে না পারে তাহলে ওই কোষটা G1ই তার শেষ দশা, আর সে আগে যেতে পারবে না। S দশা বা সংশ্লেষ দশা, ডিএনএ অণুর প্রতিলিপিকরণ ও ক্রোমাটিড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। হ্যাঁ, তাহলে ডিএনএ প্রতিলিপির জন্য যে উপাদানগুলো দরকার সেগুলো কোথায় তৈরি হয়েছিল? ডিএনএ জি অণুর দশায়, জীবন দশায়। জীবন দশায়। তাহলে এখানে জাস্ট উপাদানগুলো কি করবে? যতগুলো ডিএনএ থাকবে তার ঠিক ডবল ডিএনএ অণু তৈরি করে ফেলবে এবং ক্রোমাটিড গঠন প্রক্রিয়া সম্পন্ন করবে। এই জন্য একে সংশ্লেষ দশা বলে। কোষ চক্রের সবচেয়ে বেশি সময় এখানে ব্যয় হবে, মানে ইন্টারফেজের সবচেয়ে বেশি সময় এখানে ব্যয় হবে, 30 থেকে 50 ভাগ সময় এখানে ব্যয় হয়। এবার আসবো G2 বা গ্যাপ দশা। এটা হলো সেকেন্ড গ্যাপ দশা বা সেকেন্ড গ্রোথ ফেজ বা দ্বিতীয় বৃদ্ধি দশা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমরা আসবো এখানে কি হয় ঘটনা। একটি সেন্ট্রোজোম বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। তো সেন্ট্রোজোম আমরা গত ক্লাসে পড়েছিলাম একটা অঙ্গাণু। তাহলে কোষে যদি একটা সেন্ট্রোজোম থাকে সেটা বিভাজিত হয়ে দুটি সেন্ট্রোজোমে পরিণত হয়। সেন্ট্রোজোম প্রধানত মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। মাইক্রোটিবিউল জিনিসটা কি? মাইক্রোটিবিউল যখন আমরা কোষ বিভাজন পর্যায়ে শুরু করব তখন ওখানে আমরা দেখব যে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে, তাই না? সেই স্পিন্ডল তন্তু গুলো তৈরি করবে মাইক্রোটিবিউল। ঠিক আছে? সেন্ট্রোজোম প্রধানত মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। হ্যাঁ, আর এই মাইক্রোটিবিউলই পরে তোমার হলো ওই মাকড় যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য যে তন্তুগুলো দরকার, এই মাইক্রোটিবিউল তখন সেই তন্তুগুলো তৈরি করে ফেলে। বিভিন্ন প্রকার আরএনএ অণুর সংশ্লেষ ঘটে। হ্যাঁ, তাহলে জিটুতে বিভিন্ন ধরনের আরএনএ অণু তৈরি হবে। সংশ্লেষ মানে তৈরি হওয়া। কোষে এটিপি অণুর সংশ্লেষ এবং সঞ্চয় লক্ষ্য করা যায়। তাহলে জিটু দশায় এটিপি অণু তৈরি করবে এবং সঞ্চয় করে রাখবে, মানে জমা করে রাখবে। নিউক্লিয়াস
ও সাইটোপ্লাজমের আয়তনের বৃদ্ধি ঘটে। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে গেলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রোটিনের প্রয়োজন পড়ে। তাহলে আমরা যাব হলো যে এটা আমরা ইন্টারফেজের 3 নম্বর দশায় আছি। তাহলে G2 দশা যখন মাইটোসিস মানে এর পরবর্তী স্টেজটার নাম কি হবে? এর পরবর্তী স্টেজটার নাম হলো তোমার হলো এম ফেজ। এম ফেজ মানে হলো মাইটোসিস ফেজ, বুঝছো? তো সেই এম ফেজে যাওয়ার জন্য একটা প্রোটিন প্রয়োজন। সেই প্রোটিনটার নাম কি? এমপিএফ। প্রোটিনটার নাম কি? এমপিএফ প্রোটিন। ঠিক আছে? তাহলে G2 থেকে মাইটোসিস প্রবেশ করতে গেলে একটা প্রোটিন প্রয়োজন হয়, আর সেই প্রোটিনটার নাম হলো এমপিএফ প্রোটিন, বুঝছো? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর প্রোটিনের প্রয়োজন পড়ে। কিছু কোষ বিভাজিত হয় না, তা আমৃত্যু এই G2 দশায় আবদ্ধ থেকে যায়। হ্যাঁ, যারা এই প্রোটিন তৈরি করতে পারবে না, মানে এমপিএফ প্রোটিন তৈরি করতে পারবে না, তারা আজীবন G2 দশায় থেকে যাবে। এরা আর কখনোই বিভাজন পর্যায়ে বা এম ফেজ পর্যায়ে যেতে পারবে না। স্পিন্ডল তন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষণ ঘটে। স্পিন্ডল তন্তু প্রোটিনের স্পিন্ডল তন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষণ ঘটে। ওই যে আমি তো বলেছিলাম যে ম্যাক্রোটিউবুল এই যে স্পিন্ডল তন্তু গঠন করবে এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত হয়। ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত হয়। কোষ চক্রের 10 থেকে 20 ভাগ সময় এখানে ব্যয় হয়। ঠিক আছে? কোষ চক্রের 10 থেকে 20 ভাগ সময় এখানে ব্যয় হবে। তাহলে এই G2 দশা সবাই কি বুঝছো? G2 দশা তাহলে কি হবে? হ্যাঁ স্যার। বলেছিলাম যে একটা সেন্ট্রোজোম থাকলে সেটা বিভাজিত হয়ে দুটা সেন্ট্রোজোম তৈরি করবে। আর সেন্ট্রোজোম মূলত কি করবে? একটা অঙ্গাণু, এক ধরনের অঙ্গাণু তৈরি করবে যার নাম মাইক্রোটিউবুলস। আর এই মাইক্রোটিউবুলসই পরবর্তীতে স্পিন্ডল তন্তু গঠন করে। বিভিন্ন প্রকার আরএনএ অণু তৈরি করবে। কোষে এটিপি অণু তৈরি হবে এবং সেগুলো সঞ্চয় হবে। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আয়তন বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। এবং G2 থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে। G2 দশা এক ধরনের প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিনটার নাম ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ প্রোটিন। আর এই প্রোটিন যখন তৈরি হবে তখনই কিন্তু G2 দশা পরবর্তী এম ফেজ বা মাইটোসিস ফেজ বা আমরা বিভাজন পর্যায়ে যেটাকে বলছি সেখানে যেতে পারবে। যদি না তৈরি করতে পারে তাহলে আজীবন এই G2 দশা নিয়েই সেই কোষটাকে বেঁচে থাকতে হবে। তাহলে স্পিন্ডল তন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষণ হবে এবং ক্ষতিগ্রস্ত ডিএনএ অণু মেরামত হয়। এখানে কোষ চক্রের 10 থেকে 20 ভাগ সময় এখানে ব্যয় হয়। তাহলে G2 দশা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা ইন্টারফেজের 3টা ধাপ আমরা বলেছিলাম। ইন্টারফেজের কয়টা ধাপ? 3টা ধাপ। তাহলে আমরা 3টা ধাপ শেষ করলাম। এই যে আমরা এখানে বলেছিলাম ইন্টারফেজ, হ্যাঁ ইন্টারফেজ আমরা বলেছিলাম ইন্টারফেজের কয়টা ধাপ? 3টা ধাপ। হ্যাঁ, একটা ছিল তোমার G1, একটা ছিল হলো G1 ধাপ, এস এস, আর একটা হলো G2। তাহলে এখন বাকি আছে G2 ধাপ। এখন বাকি আছে কোনটা? মাইটোসিস। এখন বাকি আছে কোনটা? হ্যাঁ স্যার। মাইটোসিস ফেজ। মাইটোসিস। হ্যাঁ, তাহলে মাইটোসিস ফেজে সময় লাগে কত? 5 থেকে 10 ভাগ সময় লাগে। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু সবচেয়ে কম সময় লাগছে। এবং যারাই মাইটোসিস ফেজে আসবে, মাইটোসিস ফেজের এখানে কিন্তু দুইটা ভাগ আছে। একটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। হ্যাঁ, ক্যারিওকাইনেসিস মানে হলো মাতৃকোষের, সাইটোকাইনেসিস। হ্যাঁ ক্যারিওকাইনেসিস হলো মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস হলো মাতৃকোষের সাইটোপ্লাজমের বিভাজন, যার ফলে দুটি অপত্য কোষ তৈরি হয়। ঠিক আছে? আর আমরা ক্যারিওকাইনেসিসের আবার 5টা স্টেজ করব। হ্যাঁ, প্রোফেজ, প্রোমেটাফেজ, তারপর হলো মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 5টা পর্যায় পার করার পর কিন্তু ক্যারিওকাইনেসিস শেষ হবে। তারপরে শুরু হয়ে যাবে সাইটোকাইনেসিস। আর সাইটোকাইনেসিসের ফলে সাইটোপ্লাজমের বিভাজন যখন হয়ে যাবে তখন দুইটি অপত্য কোষ তৈরি হবে। তাহলে মাইটোসিস দশা বা বিভাজন পর্যায়ে কি ঘটনা ঘটে? যে কোষগুলো, যে মাতৃকোষগুলো এই এন দশায় বা বিভাজন পর্যায়ে আসবে সেই দশাগুলো কি করবে? প্রথমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন করবে। ক্যারিওকাইনেসিস মানে হলো মাতৃকোষের নিউক্লিয়াসের বিভাজন। মাতৃকোষের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা দুইটা অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। কয়টা ফেজের মাধ্যমে? ক্যারিওকাইনেসিসের কয়টা ফেজ? 5টা। 5টা। সেই 5টা ফেজের মাধ্যমে, 5টা। হ্যাঁ, তাহলে সেই 5টা ফেজের মাধ্যমে বা 5টা পর্যায়ের মাধ্যমে কি করবে?
তোমার একটা মাতৃকোষের নিউক্লিয়াস দুইটা কি- অপত্য নিউক্লিয়াস তৈরি করবে। ঠিক আছে, যখনই তোমার ক্যারিওকাইনেসিস শেষ, তারপরে কি করবে, সাইটোকাইনেসিস শুরু হয়ে যাবে। মাতৃকোষের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজম গুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং দুই অপত্য নিউক্লিয়াসের দিকে সমান ভাগে ভাগ হয়ে অঙ্গাণুগুলো সমান ভাগে ভাগ হয়ে দ্বিতীয় অপত্য কোষ তৈরি করবে। এইভাবে মাইটোসিস পর্যায়টা শেষ হয়। তো আমরা মাইটোসিস পর্যায়ে যেগুলো আমরা আজকে যেমন সংক্ষেপে বললাম, নেক্সট ক্লাসে মাইটোসিস কিন্তু আমরা বিস্তারিত জানবো। মাইটোসিসের ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এগুলো কিভাবে হয় আমরা নেক্সট ক্লাসে এগুলো জানবো। আজকে আপাতত জাস্ট এই জিস্টটা পড়লাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা কোষ চক্র পড়লাম, এই কোষ চক্রের মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। স্যার কোষ চক্রটা কি ওইটা একটু আরেকবার বলেন, আর ওই যে কোষ চক্রের এই চিত্রটা, হ্যাঁ, এই চিত্রটা। আচ্ছা, কোষ চক্র মানে কি, একটা কোষ, মনে করো একটা কোষ আছে, হ্যাঁ, তাহলে এই যে মনে করো জাইগোট, আমাদের মায়ের পেটে যখন আমরা যখন থাকি তখন জাইগোট, তো জাইগোট কয়টা কোষ থাকে, একটা কোষ না? হ্যাঁ, তাহলে এই একটা কোষ থেকে আমরা এত এত এতগুলো কোষ কিভাবে হলাম? তাহলে জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে। বিভাজনের মাধ্যমে। তাহলে একটা কোষ সৃষ্টি, এর বৃদ্ধি, তাহলে সেই জাইগোটটা বিভাজিত হওয়ার জন্য আগে তাকে বৃদ্ধি হতে হবে। বৃদ্ধি হওয়ার পর তাকে কোষ চক্রের মাধ্যমে কি করতে হবে, আবার বিভাজন পর্যায়ে যেতে হবে। এইভাবে এই তিনটি কাজ, মানে কোষ সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। আর যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় সেটাই হলো কোষ চক্র। ঠিক আছে, তাহলে এই একটা কোষ যে হ্যাঁ স্যার। দুটো কোষে পরিণত হবে, এই দুটো কোষে পরিণত হওয়ার জন্য কতগুলো স্টেজ বা কতগুলো পর্যায় তাকে অতিক্রম করতে হয়। হ্যাঁ, আর এই পর্যায় বা অতিক্রম করার জন্য যে চক্র আছে সেই চক্রটাই হলো কোষ চক্র। তা আমরা এখানে কোষ চক্রের ছবিটা আমরা দেখেছি, এরকম একটা গোল একটা দিয়ে আমরা দেখাইছি। এখানে দুইটা অংশে আমরা ভাগ করেছি কোষ চক্রকে, একটা ছিল ইন্টারফেজ বা প্রস্তুতি পর্যায়, আর আরেকটা ছিল বিভাজন পর্যায়। তো ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়ে এখানে, এখান থেকে অ্যারো দিয়ে আমরা এখানে দেখাইছি, এখানে অ্যারো দিয়ে আমরা দেখাইছি এখানে কত পার্সেন্ট সময় এখানে ব্যয় হচ্ছে, 90 থেকে 95%। ইন্টারফেস কত পার্সেন্ট, 90 থেকে 95%। আর বিভাজন পর্যায় বা এম ফেজ, এম মানে মাইটোসিস, মাইটোসিস দশা, এটার সময় হলো 5 থেকে 10%। এবার আসি ইন্টারফেস। ইন্টারফেসকে আমরা তিনটা সাব স্টেজ বা তিনটা দশাতে ভাগ করেছি। প্রথম দশা ছিল G1 বা গ্যাপ 1 বা গ্রোথ 1, হ্যাঁ, এর সময় হলো 30 থেকে 40%। দ্বিতীয় দশার নাম হলো এস দশা, এর সময় হলো 30 থেকে 50%। আর তৃতীয় দশার নাম হলো G2 দশা, এর পার্সেন্ট হলো 10 থেকে 20%। এইভাবে ইন্টারফেস দশা যখন শেষ হয়ে যায় তিনটা দশা অতিক্রম করার মাধ্যমে, তখন প্রবেশ করে মাইটোসিস ফেজ বা মাইটোসিস দশা। এবং এই দশার মাধ্যমে, হ্যাঁ, একটা মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস বিভাজন হবে, তারপরে সাইটোপ্লাজম বিভাজন হবে এবং দুইটি অপত্য কোষ তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বলো দেখি তোমাদের একটু বলি যে G1-এ, হ্যাঁ, একটা প্রোটিন তৈরি হয় বা একটা যৌগ কমপ্লেক্স তৈরি হয়, তো যৌগ তৈরি হয়, সেই যৌগটা না হলে এস দশায় যেতে পারে না। সেই যৌগটার নাম কি, সিডিকে, সাইক্লিন সাইক্লিন সিডিকে। সিডিকে যৌগ। আবার দেখা গেল যে এই G2 দশায় একটা প্রোটিন তৈরি হয়, যে প্রোটিনটা তৈরি না হলে বিভাজন পর্যায়ে যেতে পারবে না, সেই প্রোটিনটার নাম মনে আছে? এমপিএফ। হ্যাঁ, গুড, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আচ্ছা, এবার আমরা যাই কোষ চক্রের গুরুত্বে। কোষচক্র বহুকোষী জীবের প্রজনন, বৃদ্ধি, মৃত কোষ প্রতিস্থাপন, ক্ষতপূরণ ইত্যাদিতে সাহায্য করে। কোষচক্রের ইন্টারফেস দশা থাকায় কোষের বিভিন্ন বস্তুর সংশ্লেষ ও বৃদ্ধি সম্ভব হয়। কোষচক্রের ইন্টারফেস দশা থাকায় কোষে বিভিন্ন বস্তুর সংশ্লেষ মানে তৈরি হওয়া এবং বৃদ্ধি সম্ভব হবে। সঠিক ও সুনিপুণভাবে কোষচক্র নিয়ন্ত্রিত হলে জীবের বৃদ্ধি স্বাভাবিক ঘটে। কোষচক্রের অনিয়ন্ত্রিত ফলাফল জীবদেহে ক্যান্সারের সৃষ্টি করে। যদি কোনো কারণে কোষচক্রটা অনিয়ন্ত্রিত হয়, হ্যাঁ, কিছু কেমিক্যাল আছে বা কিছু জিন আছে যাদের কারণে কোষচক্র অনেক সময় অনিয়ন্ত্রিত হয়ে যায়, আর তখনই সৃষ্টি হয় ক্যান্সার। হ্যাঁ, কোষচক্র যদি নিয়ন্ত্রিত উপায়ে হয় তাহলে কিন্তু এই ধরনের টিউমার, ক্যান্সার সৃষ্টি হবে না। কিন্তু কিছু জিন আছে, যেমন ওইসব জিনকে বলা হয় অনকোজিন, তো ওই অনকোজিন গুলোর কারণে অনেক সময় কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে যায়, যার ফলে দেহে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়।
যার ফলে দেহে এরকম টিউমার, ক্যান্সার এরকম তৈরি হবে। তো ওই ব্যাপারগুলো আমরা মাইটোসিস যখন পড়বো তখন ওই ব্যাপারগুলো আরো আমরা ধারণা পরিষ্কার পাবো। তো ঠিক আছে, এই হলো কোষ চক্রের গুরুত্ব। তাহলে কোষ চক্রের গুরুত্বের মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমরা তো গত যেটা ফার্স্ট চ্যাপ্টার কোর্স চ্যাপ্টার, ওখানে আমরা নিউক্লিয়াস পর্যন্ত পড়েছি, তাই না? তো ওখানে তোমরা যেগুলো হ্যাঁ বেশি স্যার। করে পড়বা সিকিউ এর জন্য, সেগুলো হলো তোমার প্রথমে পড়বা হলো কোষ প্রাচীর। হ্যাঁ, কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন। বুঝলা? কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন, এটা সিকিউ এর জন্য পড়বা। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো এমসিকিউ করতে হবে। এমসিকিউ আসলে বইয়ের বাইরেও অনেক সময় কিছু থাকে, সেগুলোও চলে আসে এমসিকিউ। এমসিকিউ এর জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কিন্তু সিকিউ এর জন্য কিছু নিয়ম আছে। তাহলে কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন। আর এদিকে হলো কোষঝিল্লি। কোষঝিল্লির যে ভৌত গঠনটা আছে মেনলি হলো যে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে এবং ফ্লুইড মোজাইক মডেলের যে গঠনগুলো আছে, ভৌত গঠন, হ্যাঁ, ওই যে 4টা উপাদান আছে, ওই ফসফোলিপিড, তারপর হলো গ্লাইকোক্যালিক্স, প্রোটিন, তারপর হলো কোলেস্টেরল, এই উপাদানগুলো বর্ণনা করবো। তাহলে এই হলো কোষঝিল্লি আর কোষ প্রাচীর গেল। এবার অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। তারপরে আসছে হলো তোমার ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্ট। এদিকে আসছে হলো রাইবোজোম, রাইবোজোম, লাইসোজোম, রাইবোজোম, লাইসোজোম আর গোলজি বস্তু। এর কয়টা অঙ্গাণু হলো? 5টা। ঠিক আছে, তাহলে 5টা অঙ্গাণুর ভৌত গঠন, ভৌত গঠন গুলো বেশি ইম্পর্টেন্ট দিবা এবং ছবি। আর ওইদিকে হলো স্যার নিউক্লিয়াস, শেষে কোনটা বলছেন? গোলজি বস্তু। হ্যাঁ, আমি আবার জি বলছি, স্যার। অঙ্গাণুগুলো একটা হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মধ্যে হলো ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, লাইসোজোম আর হলো গোলজি বস্তু। ঠিক আছে, তাহলে 5টা অঙ্গাণু, জি স্যার। এদের স্যার এগুলোর কি ভৌত গঠন আর কাজ, না শুধু ভৌত গঠন? ভৌত গঠন আর কাজ তো এমনি পারা যাবে। ভৌত গঠন করতে গেলে কাজ তোমার কমপক্ষে 2টা কাজ শিখবা, কমপক্ষে 2টা কাজ শিখতেই হবে। ঠিক আছে, বেশি কাজ শিখলে মাথায় জি স্যার। মেমোরি হয়তো অত আয়ত্তে আসবে না। 2টা কাজ বা 3টা কাজ শিখবা, 3টা কাজ শিখবা যাতে 2টা কাজ লিখতে পারো। অনেক সময় 2টা কাজ পড়ে আসছো, জি একটা কাজ স্যার। ভুলে গেছো, তখন তো আবার বিপদ। তাহলে 3টা কাজ করবা যাতে 2টা কাজ লিখে আসতে পারো। তো যাই হোক, এগুলো পড়বা। আর ছবি, এই অঙ্গাণুগুলোর ছবি অবশ্যই প্র্যাকটিস করবা। আর ওদিকে হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যে গঠন আছে, নিউক্লিয়াসের যে ভৌত গঠন এবং কাজ। ঠিক আছে, তো এই হলো তোমার সিকিউ এর জন্য, এগুলো ভালো করে পড়ো। আর এমসিকিউ এর জন্য তো আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আর এগুলো পড়তে থাকো। আর এমসিকিউ এর জন্য তোমরা পড়বা, হ্যাঁ, তোমরা পড়তে থাকো। তোমরা নিজেরাই আমাকে বলবো যে স্যার অমুক দিন একটা এমসিকিউ পরীক্ষা দিই। তোমাদের যখন পড়া হবে তোমরা আমাকে বলবা, আমি তখন হয়তো 15 মার্কের একটা কোশ্চেন করে পরীক্ষা নিয়ে নিলাম, দিয়ে আবার পরবর্তী পড়াশোনা করলাম। বুঝলা? তো ওই প্রথম চ্যাপ্টার গুলো তোমরা পড়তে থাকো এবং তোমাদের যখন বলবো যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় নাও, সময় নিয়ে একটা ডেট করো। কতদিন লাগতে পারে ওটা শেষ করতে, প্রথম চ্যাপ্টার যেগুলো পড়িয়েছি? রেসপন্স করো। 1 সপ্তাহ না 2 সপ্তাহ? রেসপন্স করো। কোর্স চ্যাপ্টার শেষ করতে কতদিন সময় লাগতে পারে যেগুলো পড়িয়েছি নিউক্লিয়াস পর্যন্ত? কেউ রেসপন্স করছো না? তো ঠিক আছে, আর সময় নাই বেশি। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আজকের মতো এখানে শেষ করছি। 10 দিন পরে একটা পরীক্ষা নেওয়া যেতে পারে কোর্সের পরে। তোমরা যে স্লাইড গুলো দিয়েছি, পিডিএফ ফাইল গুলো দিয়েছি, এগুলো করতে থাকো। ওকে। ওকে স্যার। 10 দিন পর একটা ই করবো যে অমুক দিন আমি পরীক্ষা নেবো, শুধু এমসিকিউ।